সবচেয়ে ফ্রিকুয়েন্টলি এই চারটা রুলসই কিন্তু রিপিট হয় এবং আমরা কিন্তু একটা ব্যাপার খেয়াল করে নাই, আমরা 30 মিনিটের মধ্যে মোর দেন 30 প্রশ্ন সলভ করে ফেলেছি। সো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো অ্যাডজেক্টিভের উপর আমার আজকে ফোকাস থাকবে, যাতে আমরা বিগত সালের সকল প্রশ্ন এর মাধ্যমে সলভ করতে পারি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো দেখুন, আজকের টপিকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এখানে আমি 5টা ম্যাজিক রুলস দেখাবো। ওকে ফাইন, সো আমি প্রথম থেকেই শুরু করি কোনো ভূমিকাতে না গিয়ে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কি। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা পার্টস অফ স্পিচ বাক্যের মধ্যে মডিফায়ারের কাজ করে। তো মডিফায়ারটা কি? তো মডিফায়ার হচ্ছে এমন একটা স্বভাবের বাক্যের এলিমেন্ট যার অভ্যাসটা হচ্ছে অনেকটা গ্রামের বুড়ির মতো। তো গ্রামের বুড়ির মতো মানে কি? যে গ্রামের বুড়িটা কখনো তার নিজের কথা বলে না, সে সারাদিন অন্যের কথা বলে, অমুক খারাপ, তমুক ভালো, অমুক এইভাবে করে, তমুক এইভাবে করে। সো এরকম অন্যের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয়। তো যারা অন্যের ব্যাপারে অতিরিক্ত তথ্য সংযোজন করে তাদেরকে বলা হয় মডিফায়ার। তো অ্যাডজেক্টিভ হলো এক ধরনের মডিফায়ার, যে সারাদিন কাকে নিয়ে কথা বলে? নাউন প্রোনাউনকে নিয়ে সে সারাদিন কথা বলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম নাউন এবং প্রোনাউনের ব্যাপারে যে অতিরিক্ত তথ্য দেয় সেই হলো অ্যাডজেক্টিভ। ওকে, সো এটা খুবই সিম্পল একটা জিনিস। যেমন আমি একটা এক্সাম্পলে গেলাম যে হি ইজ এ গুড বয়। এখন দেখা গেল বয় একটা নাউন, তাকে বলা হলো ভালো। তাহলে ভালোটা হলো বয়ের ব্যাপারে দেয়া অতিরিক্ত তথ্য। সুতরাং এই ভালো বা গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। এখন আমরা অ্যাডমিশন টেস্টে খুব দ্রুত সলভ করার জন্য আমরা কিছু টেকনিক শিখে নেব, এবং এই জন্য একটা উপাদান জানা খুব দরকার, সেটা হচ্ছে ডিটারমাইনার। তো ডিটারমাইনার গুলা দেয়া আছে, সবাই মুখস্থ করে নেব। যারা যারা ক্লাসটা করছি সবাই শেয়ার দেব, শেয়ারের লিস্টে আগেও কিন্তু আমরা দিয়েছি, আপনারা একটু কমেন্ট চেক করবেন। এই শীটটা আর একটু ভালো করে উপযুক্ত করে ক্লাসটাকে সংযোজন করে আজকে রাতের মধ্যেই আপনাদের সবার কাছে পৌঁছে দেব আমরা। সো যারা যারা জয়েন করেছেন সবাই শেয়ার করুন। শেয়ারার যারা আছেন প্রত্যেকের ইনবক্সে আবারও আমরা এই শীটটি পাঠিয়ে দেব, এবং এই শীটটা আরো অনেক এক্সক্লুসিভ থাকবে। যে টপিকে যেখানে আপনি ক্লিক করবেন ওইখানে ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, গুরুত্বপূর্ণ ডিটারমাইনার। ডিটারমাইনার কোনগুলা? যে ওয়ার্ডগুলা সংখ্যা অথবা পরিমাণ অথবা নির্দিষ্টতা সংক্রান্ত ধারণা দিয়ে থাকে, এগুলো হলো ডিটারমাইনার। ইম্পর্টেন্ট ডিটারমাইনার গুলো আমি এখানে লিখে দিয়েছি। তো একটা জিনিস আমরা সবাই জানি যে ডিটারমাইনারের পরে 3টা ওয়ার্ড থাকলে লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখন একটা কথা হলো যে স্যার এখানের মধ্যে পিভিসি আসলে কি? একটু লিখে ফেলতে হবে, এবং আমার কথা শুনে শুনে যদি কেউ লিখতে পারো তাহলে একটু লিখে ফেলো। পি দিয়ে হচ্ছে প্রিপজিশন এবং পাংচুয়েশন। পি দিয়ে হলো প্রিপজিশন এন্ড পাংচুয়েশন। আবারও বলছি, লিখে ফেলেন কেউ, পি ইকুয়াল টু প্রিপজিশন অর পাংচুয়েশন, মানে বিরাম চিহ্ন। আর প্রিপজিশন তো চিনি, এট, ইন, অন, হ্যাঁ, আফটার, বিফোর, এগুলা। আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে গিয়ে ভি দিয়ে হচ্ছে ভার্ব, আর সি দিয়ে হচ্ছে কনজাংশন। তাহলে প্রিপজিশন, ভার্ব এবং কনজাংশনের আগ পর্যন্ত এই রেঞ্জটা কিন্তু কাজ করে। যেমন অনেকের কথা হচ্ছে স্যার ডিটারমাইনারের পরে সবার লাস্টের ওয়ার্ড হলো গিয়ে নাউন, তাহলে এখানে ডিটারমাইনারটা হচ্ছে গিয়ে এ। সবার লাস্টের ওয়ার্ড অনেস্ট, আমি বলে ফেলবো নাউন। আসলে অনেস্টটা কিন্তু নাউন না, বরং অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের একটা রেঞ্জ বুঝতে হবে যে কতটুকু পর্যন্ত ডিটারমাইনারের এই রুলসটা কাজ করে। তো সেটা হচ্ছে ডিটারমাইনারের পরে সর্বশেষ ওয়ার্ড পর্যন্ত কাজ করবে যতক্ষণ না একটা পিবিসি আসবে, কোনো পাংচুয়েশন মার্ক অথবা প্রিপজিশন অথবা ভার্ব অথবা কনজাংশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের মধ্যে এইখানে একটা এন্ড চলে এসেছে, মানে কনজাংশন চলে এসেছে। তাহলে আমরা বললাম এখানে একটা পিবিসি চলে এসেছে। তাহলে এন্ড থেকে ধরে পরের অংশে কোনো হিসাব করা যাবে না, বা ডিটারমাইনারের কোনো প্রভাব এই কালো অংশের মধ্যে পড়বে না। খুব সহজ কথা, যখনই পিভিসি আসবে তখন এই পিভিসি থেকে পরের অংশ পর্যন্ত ডিটারমাইনারের কোনো রুলস কার্যকর হবে না। এখন ডিটারমাইনারটা হচ্ছে গিয়ে এ, তারপরে লাস্টের ওয়ার্ডটা হলো বয়, একটা নাউন, তার আগের ওয়ার্ডটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ভেরি হলো গিয়ে একটা অ্যাডভার্ব। এখন ডিটারমাইনার পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা হচ্ছে গিয়ে নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। আর ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় গিয়ে নাউন। ওকে, সো এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আর পিভিসিটা মনে রাখবো, যদি ধরেন পরে কোনো ভার্ব চলে আসে সেই ভার্বকে কিন্তু আমি হিসেবের মধ্যে আনতে পারবো না। আরো এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো অনেক পরিষ্কার হয়ে আসবে। তো আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব মাস্ট মুখস্থ করে ফেলতে হবে।
সারা জীবন এগুলো আমাদের কাজে লাগবে। লিঙ্কিং ভার্ব, তো এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, যে কোনো বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে গিয়ে বিকাম, রিমেইন, অ্যাপিয়ার, স্টে, সিম, ফিল, লুক, তারপরে হচ্ছে টেস্ট, তারপরে সাউন্ড, তারপরে স্মেল, তারপরে গো। গো তখন হবে একটা লিঙ্কিং ভার্ব যখন গো দিয়ে হয়ে যাওয়া বুঝায়। যেমন হি ওয়েন্ট ক্রেজি, সে পাগল হয়ে গিয়েছিল। হয়ে যাওয়া যখন গো দিয়ে বুঝাবে মানে বিকামের অর্থ দিবে, তখন গোটাও একটা লিঙ্কিং ভার্ব। তো এগুলো আমাদের মুখস্থ থাকবে। এখন এই নিয়মটা হয়তো আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার দেখি হি ইজ ভেরি অনেস্ট, তাহলে এখানে লিঙ্কিং ভার্ব কোনটা? ইজ। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে শেষের ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। দেখেন কালার ম্যাচ করা আছে, হ্যাঁ। অনেস্ট একটা অ্যাডজেক্টিভ আর ভেরি হলো কি একটা অ্যাডভার্ব। এখন ধরুন আমি বললাম হি ইজ অনেস্ট, এখানে লিঙ্কিং ভার্ব হলো ইজ, তারপরে একটা ওয়ার্ড মাত্র আছে আর সেই একটা ওয়ার্ড অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেল। ওকে, একটু টাইম নেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করতে পারেন। লিঙ্কিং ভার্বের এই কনসেপ্টটা কিন্তু নতুন, হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকতে পারে, লাস্টেরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে মাথায় রাখতে হবে যদি বাক্যে ডিটারমাইনার থাকে তাহলে লিঙ্কিং ভার্ব যেটা আছে তার রুলস কার্যকর হবে না, বরং ডিটারমাইনারের রুলস কার্যকর হবে। যেমন ধরুন এখানে হি ইজ এ গুড বয়, এই বাক্যটা, এখানে যেহেতু একটা ডিটারমাইনার আছে সুতরাং আমি আর লিঙ্কিং ভার্বের হিসেবে যাব না। ডিটারমাইনার না থাকলে লিঙ্কিং ভার্বের হিসাব করব। তাহলে যেহেতু ডিটারমাইনার ছিল, লাস্টেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ, এখানের মধ্যেও ডিটারমাইনার ছিল, ডিটারমাইনার থাকলে লিঙ্কিং ভার্ব ধরা যাবে না। হি ইজ এ বয়, এখানে এ হচ্ছে গিয়ে একটা ডিটারমাইনার, তারপরে একটা ওয়ার্ড, তাই সেটা ছিল নাউন। কিন্তু এখানে দেখেন হি ইজ অনেস্ট, এখানে কি কোনো ডিটারমাইনার আছে? এখানে কিন্তু কোনো ডিটারমাইনার নাই। যেহেতু এখানে কোনো ডিটারমাইনার নাই সুতরাং লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা একটা কাজ করি, দেখি তো এই এমসিকিউটা আমরা সলভ করতে পারি কিনা। হি ওয়েন্ট ম্যাট, দিস ভার্ব, ওকে, এখানে ওয়েন্ট এই যে আমি আন্ডারলাইন করে দিলাম ওয়েন্ট, এই ভার্বটা আসলে কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি স্টেটিভ ভার্ব? একটু কমেন্টের মধ্যে উত্তর দিতে হবে, ঠিক আছে? কমেন্টের মধ্যে একটু উত্তরটা দিয়ে দিতে হবে। তো আমরা একটা কথা কিন্তু আগে বলেছিলাম, গ যখন হয়ে যাওয়া অর্থ দেয় তখন সেটা কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব হয়ে যায়। তাহলে হি ওয়েন্ট ম্যাড তার মানে সে পাগলের কাছে গিয়েছিল নাকি সে পাগল হয়ে গিয়েছিল? হয়ে যাওয়া বোঝাচ্ছে, সুতরাং এখানে ওয়েন্ট একটা লিঙ্কিং ভার্ব। ওকে, এবার আসল পরীক্ষাটা আমাদের শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো সেটা কি আমি একটু দেখাই জিনিসটা, এটার তো আর দরকার নাই, কেটে দিই। এই প্রবলেমটা লাল করে দিচ্ছি, সলভ করেন। An elected member can take the decision, এখানে বোল্ড ফেস ওয়ার্ডটা কি হিসাবে ব্যবহার হয়েছে, মানে ইলেক্টেডটা আসলে কি? এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সালে বি ইউনিটের প্রশ্ন, দেখি আপনারা সলভ করতে পারেন কি না। হ্যাঁ দেখেন এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে এন হচ্ছে গিয়ে একটা ডিটারমাইনার, প্রত্যেকটা আর্টিকেল হলো ডিটারমাইনার। এখন ডিটারমাইনারের পরে কয়টা ওয়ার্ড আছে? আমি জানি ওয়ার্ড গুনতে পারবো যতক্ষণ না একটা পিভিসি আসে, মানে পাংচুয়েশন, ভার্ব, প্রিপজিশন বা কনজাংশন। তাহলে আমরা এখানের মধ্যে ক্যান পাচ্ছি, ক্যান একটা ভার্ব, মানে এখানে পিভিসি চলে আসছে, তাহলে এই অংশটা আর হিসাবের মধ্যে আনা যাবে না। তাহলে দেখা গেল ডিটারমাইনার তারপরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে আমরা জানি লাস্টেরটা কি হয়? নাউন হয়। তার আগেরটা ছিল ইলেক্টেড, তাই ইলেক্টেড হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন তো আমরা যে রুলসটা পড়লাম তা দিয়ে সলভ করা যায় কিনা। হ্যাঁ, তা দিয়ে সলভ করা যায়। গুড। এবার দেখুন হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এখানের মধ্যে সফিস্টিকেটেড এর পার্টস অফ স্পিচটা কি হবে? কমেন্টে এক্ষুনি জানাতে হবে, সবাই কমেন্ট করুন খুব দ্রুত, 1 সেকেন্ডের মধ্যে কমেন্ট করুন। হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, আমাদের টেকনিক অনুযায়ী যদি আপনি
এগিয়ে যেতে পারেন তাহলে সফিস্টিকেটেড এর মিনিং কি তা না জানা সত্ত্বেও উত্তর দেয়া সম্ভব। আপনি লিঙ্কিং ভার্ব বা এখানে ডিটারমাইনার দেখেন আছে কিনা, তাহলে খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন। তো দেখুন এখানের মধ্যে হ্যাঁ অনেকের উত্তর দিয়েছেন, সঠিক না ভুল একটু মিলিয়ে নিন। দেখুন দা হচ্ছে কি একটা ডিটারমাইনার। তো তারপরে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা। আমরা জানি লাস্টেরটা হয় নাউন আর তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে সফিস্টিকেটেডটা হলো লাস্টেরটার আগেরটা, তার মানে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে সফিস্টিকেটেড একটা কি হবে? অ্যাডজেক্টিভ। এই তো আমরা যা শিখছি তা দিয়ে সলভ করছি। তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি, 4 নাম্বার প্রশ্ন। একটু বড় করে দিই এটা। দেখুন, man's intellect has a natural pride in its own aristocracy. সো এখানের মধ্যে দেখুন ওনটা কি হবে, ওনের পার্টস অফ স্পিচ কি হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে ইটস একটা ডিটারমাইনার, পসেসিভ, যে কোনো পসেসিভ হলো ডিটারমাইনার। তারপরে দুইটা ওয়ার্ড আছে, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। আমরা একটু দ্রুত যাচ্ছি। এরপরে দেখুন 5 নাম্বার প্রশ্ন, আমি এটাকে ব্লু কালার করে দিচ্ছি। দেখুন এখানের মধ্যে আই হ্যাভ এ একটা ডিটারমাইনার, পরে দুইটা ওয়ার্ড আছে, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। তাহলে ল্যাপটপ হলো গিয়ে একটা অ্যাডজেক্টিভ। তারপরে 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন এই নিয়মে যতগুলা ছিল আমি দেখাচ্ছি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। এখানে দেখুন মাছ ছিল, হ্যাঁ, বলা হচ্ছে মাছের পার্টস অফ স্পিচ কি। তো আমরা জানি মাছ হচ্ছে পরিমাণবাচক শব্দ এবং ডিটারমাইনার, এবং দুনিয়ার যত ডিটারমাইনার আছে প্রত্যেকটা ডিটারমাইনার নিজস্ব ভাবে একটা অ্যাডজেক্টিভ। সুতরাং মাছ হলো একটা অ্যাডজেক্টিভ। তো দেখুন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা 6টা প্রবলেম সলভ করে ফেললাম আমাদের একটা রুলসের ভিত্তিতে। রুল নাম্বার 2, এই দুইটা জিনিস খুব মনে রাখতে হবে। কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ হলে তা আর প্লুরাল করা সম্ভব না, এবং হাইফেনের পরে প্লুরাল হওয়া অসম্ভব। প্লুরাল মানে কি? এস যুক্ত হওয়া। এখন এই রুলসটা আসলে কিভাবে? দেখুন আমরা চাইল্ড ম্যারেজ বলি নাকি চিলড্রেন ম্যারেজ বলি? আমরা চাইল্ড ম্যারেজ বলি, কারণ চিলড্রেন হলো প্লুরাল ফর্ম আর চাইল্ড হলো সিঙ্গুলার ফর্ম। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো, কোনো নাউন যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন তারে আর প্লুরাল করা সম্ভব না, তাকে কি করতে হবে? সিঙ্গুলার রাখতে হবে। যেমন আমি টু বুকস সেলফস এরকম বলতে পারবো না, আমাকে বলতে হবে টু বুক সেলফ। কারণ কি? কারণ হচ্ছে বুক তখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। সহজ কথা, কোনো ওয়ার্ড যদি কখনো অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন তার প্লুরাল পাওয়া সম্ভব না। ওকে, এই একটা জিনিস মনে রাখবো, অ্যাডজেক্টিভ কোনো সময় প্লুরাল হবে না। নাউন যদি অ্যাডজেক্টিভ হয় তখন তার সিঙ্গুলার ফর্ম বসতে হবে। এবং এই জিনিসটা একটু মনে রাখতে হবে, হাইফেনের পরে কোনো অবস্থাতেই প্লুরাল হওয়া অসম্ভব। অর্থাৎ কোনো অপশনে যদি আপনি হাইফেনের পরে এস দেখেন তাহলে এই অপশনটা হবে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছিল। ওকে, গিভ মি a 10-page book. ওকে, গিভ মি a 10-page book। এখানে দেখেন কোনটা কারেক্ট। তো এটা কারেক্ট হইতেই পারে এ 10-page book, কারণ এখানের মধ্যে পেজটা একটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ। তো যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে পেজেস হবে না, আমার কাছে এ কারেক্ট মনে হচ্ছে। গিভ মি 10 pages book, দেখুন পেজ যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভকে প্লুরাল করা সম্ভব না, সুতরাং পেজেস বুক এটা অসম্ভব হবে না। গিভ মি a 10 pages words, সেটাও হবে না, কারণ এখানেও পেজেস বলা হয়েছে, ডিতেও আবার পেজেস বলা হচ্ছে। পেজ এখানের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আমার 10 পাতার বই, 10 পাতার বই। তাহলে পাতাটা যেহেতু এখানে অ্যাডজেক্টিভ, আর নাউন যখন অ্যাডজেক্টিভ হবে অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। সুতরাং এটা সিঙ্গুলার হিসেবে জাস্ট পেজই থাকবে। তাহলে সঠিক উত্তর হলো এ। এর পরের প্রশ্ন দেখুন, এখানের মধ্যে 500 ওয়ার্ড। ওকে, ওয়ার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কি ওয়ার্ডস হওয়া সম্ভব না? ওয়ার্ডস হওয়া সম্ভব না। যেহেতু ওয়ার্ডস হওয়া সম্ভব না, তাহলে এ হবে না, বি হবে না, ডিও হবে না। তাহলে উত্তর দেখার আগেই আমি বলতে পারি উত্তর হবে গিয়ে কি? সি, 500 ওয়ার্ড কম্পোজিশন। আমি যখন নাউন পড়িয়েছি তখন কিন্তু পড়িয়েছি 100, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এগুলা কোনো সময় এস যুক্ত হয় না যদি না তারপরে অফ থাকে। যেমন হান্ড্রেডস অফ বুকস, মিলিয়নস অফ স্টুডেন্টস। ওকে, অফ থাকলে এগুলোর সাথে এস যুক্ত হতে পারে, কিন্তু অফ না থাকলে সংখ্যার সাথে কখনোই এস যুগ হবে না। তাহলে 100 হওয়ার তো প্রশ্নই ওঠে না। সিটাই সব দিক দিয়ে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা কিন্তু অনেক পড়াশোনা করে ফেলছি। ওকে, এবার চলুন আমরা 3 নাম্বারটাতে দেখি।
আমরা আরেকটা নিয়ম পড়ছিলাম কি, হাইফেন যদি থাকে হাইফেনের পরে এস যুক্ত করা যাবে না। তাহলে আমরা একটু বাছাই করি তো কই কই এস আছে। আমি একটা বলে দিই, এ নাম্বারটা হবে না, কারণ কি হাইফেনের পরে যেহেতু এস লাগবে না, এখানে একটা এস দিয়ে দিছে, তাহলে এটা হবে না। এবার আমাকে বলুন বি সি ডি এর মধ্যে কোন জিনিসটা আসলে উত্তর হবে। দ্রুত কমেন্ট করতে হবে, খুব দ্রুত কমেন্ট করতে হবে, ঠিক আছে? যারা যারা এখনো শেয়ার করেননি শেয়ার করে দিন, আমি আপনাদের কাছে শীটটাকে আরেকটু মডিফাই করে সবার কাছে সেন্ড করে দেব। ওকে ফাইন, দেখুন এখানের মধ্যে উত্তর হচ্ছে গিয়ে বি। বি হচ্ছে একমাত্র অপশন যেখানে হাইফেনের পরে কখনোই এস যোগ করা হয় নাই, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। এবং কত সহজে আমরা শিখলাম, কোনো ধরনের জটিলতায় না গিয়ে হাইফেনের পরে এস যোগ করা যায় না। এবার চলুন আমরা 4 নাম্বার প্রশ্নে আসি, যেগুলো কাজ শেষ আমি এগুলোকে মুছে দিচ্ছি। ওকে, লাল করে দিলাম। দেখুন, দে হ্যাভ এ ড্যাশ বেবি। ওকে, তো আমরা কি বলছি যে হাইফেনের পরে এস যোগ করা যায় না। ঝটপট উত্তর দিয়ে দিন তো, কি হবে উত্তর? এ বি সি ডি। কি হবে উত্তর? দেখুন, হাইফেনের পরে এস নাই কোন অপশনের মধ্যে? দ্রুত বলতে হবে। হাইফেনের পরে এস নাই কোন অপশনের মধ্যে? আপনাদেরকে কমেন্ট গুলো অন্যদের দেখাতে পাচ্ছি না। দেখুন এখানের মধ্যে কেবলমাত্র বি অপশনের মধ্যেই কোনো এস নাই। তাহলে আমরা যে বললাম হাইফেনের পরে এস যুক্ত করা হারাম, শেষ। দেখুন কত সহজ। যদি পারা যায়, ভার্সিটির প্রশ্নগুলো দেখলে মনে হবে যে এগুলা কঠিন না, বরং সহজ করার জন্যই তৈরি করা হয়েছে, কোনো কনফিউশন নাই। এজন্য কনসেপ্ট থাকতে হবে পরিষ্কার, ক্লিয়ার কনসেপ্ট। ওকে, এখন নীল করে দিলাম একটা প্রশ্ন, দেখি তো আপনারা সলভ করুন। ওকে, বড় করে দিচ্ছি। দেখুন 5 নাম্বারটা কি হবে। দেখুন, হাইফেনের পরে এস যুক্ত করা যাবে না, হাইফেনের পরে এস যুক্ত করা যাবে না। এটা দিয়ে কি সলভ করা যায়? এ 3 ডে, অন এ 3 ডে ভিজিট, নট 3 ডেজ ভিজিট। ওকে, তাহলে উত্তর হলো গিয়ে এ। ওকে, এখন খুব দ্রুত যাচ্ছি আমরা, খুবই দ্রুত যাব। দেখুন আবারও এখানের মধ্যে ব্যাপার হচ্ছে যে কি, কোনটা কারেক্ট আমি দেখি। হাইফেনের পরে এস নাই কোন জায়গাতে? দেখুন এখানে একটা এস আছে, এ উত্তর হবে না। বি তে দেখা যাচ্ছে হাইফেনের পরে কোনো এস নাই, সুতরাং এটাই হবে। ওকে, তারপরে দেখে নেই অন্য কোনো কিছু উত্তর হয় কিনা। দেখুন এখানে 500 জীবনেও হবে না, ঠিক আছে। এখানেও আছে কি 500, এটাও হবে না। তাহলে উত্তর হলো বি। আমি দ্রুত যাচ্ছি। এবার আসুন 7 নাম্বার প্রশ্ন। দেখুন একটা রুলস থেকে কতবার প্রশ্ন করে, আর আপনারা শুধু শুধু টেনশন করেন যে স্যার কমন পড়বে কিনা, ভাইয়া আসবে কিনা, এগুলা পড়লেই হবে কিনা। এগুলো আগে ভালো করে পড়েন, ঠিক আছে? আপনি বেশি কিছু পড়লে আমার প্রবলেম নেই, কিন্তু আমার কথা হলো আমার সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট যাতে চান্স পায়। ওকে, তারপরেরটা দেখুন, তারপরেরটাতেও এরকম হাইফেন আছে। এখন হাইফেনের পরে এস নাই কোন অপশনের মধ্যে? দেখুন সব জায়গাতে এস আছে, সব জায়গাতে এস আছে, ঠিক আছে। তাহলে 7 উত্তর হচ্ছে গিয়ে এ। 7 উত্তর হলো এ, $10। প্রশ্নই পড়তেছে না। ওকে, তারপরে দেখুন এবার আমরা 8 নাম্বারের মধ্যে আসতেছি। 8 নাম্বার, গুড। 8 নাম্বার, এই রুলস এর উপর সর্বশেষ প্রশ্ন। আমি চাই 8 নাম্বার প্রশ্নটা আপনারা নিজে সলভ করে দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করুন। We were asked to write an essay on child labor. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে 2017-18 সালে এসেছিল। ওকে, দেখুন কি হবে, এই আগের মতো, এটা এর আগে একবার আমরা সলভ করছি। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। 500 ওয়ার্ড, কারণ কি ওই যে হাইফেন আছে, হাইফেনেতে অ্যাডজেক্টিভ, তারপরে আমরা এস যুক্ত করছি না। তাহলে আমাদের মরাল কি? মরালটা হলো মূল লাস্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে হাইফেন থাকলে পরে আর এস যুক্ত করা যাবে না, প্লুরাল করা যাবে না। এবং কোনো অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা আগে নাউন থাকুক বা যাই থাকুক, অ্যাডজেক্টিভ হয়ে গেলে তার সাথে আর এস যুক্ত করা যাবে না, মানে প্লুরাল করা যাবে না। এই জন্য তো আমরা ফুটবল বলি, ফুট হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর ফিট হচ্ছে গিয়ে প্লুরাল ফর্ম। কোনো পাগল আজ পর্যন্ত বলছে ফিটবল নাকি ফুটবল বলে? থিত প্লুরাল, থুত হচ্ছে গিয়ে কি সিঙ্গুলার। তাহলে থিত পেস্ট নাকি থুত পেস্ট? থুত পেস্ট। তার মানে যে কোনো ওয়ার্ড যদি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাকে আর প্লুরাল করা সম্ভব না। গুড, আমরা মেজর রুলস গুলা শিখে ফেললাম। এবার 2টা রুলস আমাদের শেষ। দেখুন বলছে তার মধ্যেই প্রশ্নগুলা কিন্তু আসতেছে। রুল নাম্বার 3, আইএনজি যুক্ত ভার্ব কারো অবস্থা বর্ণনা করলে তা অ্যাডজেক্টিভের কাজ করে। আইএনজি যুক্ত ভার্ব অনেক সময় কি করে? অবস্থা বর্ণনা করার কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখুন এখানের মধ্যে বলা হচ্ছে, আমি প্রশ্নটাকে একটু বড় করে দিই। Don't disturb a sleeping baby.
একটা ঘুমন্ত বাচ্চাকে জ্বালাতন করবা না, ডিস্টার্ব করবা না। তাহলে স্লিপিংটা আসলে কি বোঝাচ্ছে? বেবির অবস্থা বোঝাচ্ছে। বেবির অবস্থা বোঝাচ্ছে, কারণ কি তার ঘুমন্ত অবস্থা এটা বোঝাচ্ছে। তার মানে কি নিঃসন্দেহে স্লিপিংটা কার কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। আর একটা আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হয় কি? প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন এখানের মধ্যে কি দিয়ে দিয়েছে, অথবা আমরা এটাকে কি বলতে পারি? আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে পারি। জিরান্ড জীবনেও হবে না, যদি নাউনের কাজ করে তখন জিরান্ড হইতো। ভার্বাল অ্যাডজেক্টিভ ক্যান বি পসিবল, আমরা রাখলাম এটা হাতে। তারপর একটা দেখি ভার্বাল নাউন, না ভার্বাল নাউন তো অবশ্যই না। পারফেক্ট পার্টিসিপল হবে না, প্রেজেন্ট পার্টিসিপল যদি দিত তখন তা নিয়ে আমরা বিবেচনা করতাম। তাহলে দেখা গেল ভেরি সিম্পল প্রশ্নগুলো। আচ্ছা, এবার এই প্রশ্নের মধ্যে বলা হচ্ছে, এটা কিন্তু সলভ ক্লাস, খুব দ্রুত আমি করাচ্ছি, ওকে? সো আপনারা রেকর্ডটা আবার যখন দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে, এবং এরপরে আপনি আর খুঁজে অ্যাডজেক্টিভের উপর ভার্সিটিতে আসা কোন প্রশ্ন পাবেন না। ওকে, ইন দ্য সি, এই যে পুরা জিনিসটা যদি আমরা পড়ি, আমি পুরাটা পড়ছি না, আপনারা পড়ে নিন। এখানের মধ্যে বলা হয়েছে যে কয়টা মডিফায়ার আছে। তাহলে দেখুন একটা জায়গার মধ্যে বলা হচ্ছে গিয়ে কি ফ্লাইং ফিশ, মানে উড়ন্ত মাছ। তাহলে এই উড়ন্ত মাছকে মডিফাই করতেছে, একটা মডিফায়ার পাইলাম। ওকে, অ্যাপ্রোচিং হল, তাহলে অ্যাপ্রোচিং ও কি? অভিগমনকারী, এটাও কি? আর একটা মডিফায়ার। তাইলে আমরা এখানে মোট কয়টা মডিফায়ার পাইলাম? দুইটা মডিফায়ার। তো যেহেতু আমরা দুইটা মডিফায়ার পাইলাম, তাহলে আমাদের উত্তর হচ্ছে গিয়ে বি, বি2, মানে বির মধ্যে বলা হচ্ছে কয়টা মডিফায়ার আছে? দুইটা মডিফায়ার আছে, 1 2, দুইটা মডিফায়ার। ওকে, তারপরে দেখুন এখানে একটা সিচুয়েশন বর্ণনা করতে হবে। তো নরমালি এই যে এম্বারেসিং, এটা মানে কি? এম্বারেস হচ্ছে গিয়ে ওই যে এক ধরনের লজ্জাজনক অবস্থা। হ্যাঁ, তো লজ্জাজনক অবস্থা, যেহেতু এখানে আমি অবস্থাকে মডিফাই করব, তার মানে একটা অ্যাডজেক্টিভের প্রয়োজন হবে। তো আমরা জানি ভার্ব কি করে, যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে গিয়ে এম্বারেসিং। দ্যাটস ইট, এই 3 নাম্বার রুলসটা শেষ। অর্থাৎ ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, আইএনজি যোগ হয়। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম, খুব মানে ভালো করে দেখতে হবে জিনিসটাকে সহজে মনে রাখার জন্য আমি একটা টেকনিক অবলম্বন করছি। আপনারা জাস্ট মনে রাখবেন রুল নাম্বার 4টা হচ্ছে গিয়ে অ্যাডেন। জাস্ট এটা মনে রাখবেন, অ্যাডেন, অ্যাড দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি অ্যাডভার্ব, দুইটার আগে কি আছে? অ্যাড আছে। ওকে, এই যে অ্যাড, ই দিয়ে হচ্ছে এনাফ, ই দিয়ে হচ্ছে এনাফ, আর এন দিয়ে হচ্ছে নাউন। তাহলে আমি যদি অ্যাডেন মনে রাখি এবং এই জিনিসটা আমার চোখের মধ্যে ভাসে, তাহলে আমি সবসময় মনে রাখবো এনাফটা বসে অ্যাডের ডান পাশে, মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডানে বসে এনাফ, এবং নাউনের বামে বসে এনাফ। আমরা আগে পরে বললে এটা অনেক সময় কনফিউজিং হয়ে যায় এবং আমরা প্যাচ লাগাই দিই, ঠিক আছে? তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে, মানে ডান পাশে এনাফ বসবে, নাউনের পূর্বে এনাফ বসবে। তাহলে যখনই আমি এনাফ দিয়ে প্রশ্নটা পাবো তখন আমি দেখব যে এনাফ যার সাথে বসবে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন। যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তাহলে এনাফটা বসবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে, এই যে এডের পরে ই ছিল, এডেন। আর যদি হয় নাউন তাহলে নাউনের পূর্বে, দেখুন এন এর পূর্বে ই ছিল, জাস্ট আপনি এতটুকু মনে রাখবেন, এডেন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে এনাফ বসে, নাউনের পূর্বে এনাফ বসে। কুল, কুল মানে কি? ঠান্ডা। তো ঠান্ডা একটা অবস্থা, মানে অ্যাডজেক্টিভ। তাহলে আমি এনাফ কোল্ড বললে হবে না, কুল এনাফ বলতে হবে। স্লোলি, এলওয়াই আছে, মানে কি? অ্যাডভার্ব, ধীরে ধীরে। ওকে, তো অ্যাডভার্বের পরে এনাফ বসবে, ওই জন্য হবে গিয়ে কি? স্লোলি এনাফ, নট এনাফ স্লোলি। কিন্তু মানি, মানি আমরা সবাই জানি এটা হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে এনাফ বসে, তাইলে মানি এনাফ বলা যাবে না, বলতে হবে এনাফ, মানে মুখস্থ করে ফেলতে হবে। এডেন, কুল এনাফ, ওকে, অ্যাডজেক্টিভের পরে এনাফ, ওকে, অ্যাডভার্বের পরে হয় এনাফ, স্লোলি এনাফ, আবার নাউনের পূর্বে হয় এনাফ, তাহলে হচ্ছে এনাফ মানি। এবার এগুলোর উপর ভিত্তি করে আমরা একটু সলভ করি। ওকে, 70 years old is not to vote in an election. ওকে, এখন এখানের মধ্যে ইজ নট, ওল্ড হচ্ছে গিয়ে কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি কি করতে হবে, এখানের মধ্যে ওল্ড এর পরে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসাতে হবে। তাহলে এর মধ্যে আমরা দেখতে পারতেছি ওল্ড এনাফ, তাহলে এটাই হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখানে অতিরিক্ত এজ এর কোনো প্রয়োজন নাই। ওকে, ইফ ইউর বেবি ডাজন্ট গেট ড্যাশ, ইট ক্যান নট মেক
দ্য গ্লুকোজ ইট নিডস। ওকে, তো তার মানে হচ্ছে গিয়ে যদি এখানের মধ্যে তোমার বেবি যদি পর্যাপ্ত খাবার না পায়, তাহলে পর্যাপ্ত খাবার, খাবার ফুড হচ্ছে গিয়ে নাউন। এবার আপনারা বলুন তো উত্তর কি হবে? এ বি সি ডি ই এর মধ্যে দ্রুত উত্তর দিন। ওকে, এখানের মধ্যে সব জায়গাতে ফুড আছে, তো ফুড যদি নাউন হয় তাহলে এনাফটা ফুডের পরে বসবে নাকি পূর্বে বসবে? মনে রাখেন এডেন, এডেনে এন এর পূর্বে ই ছিল, তার মানে নাউনের পূর্বে এনাফ হবে। তাহলে ফুডের পূর্বে এনাফ যেখানে আছে সেটাই হবে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা খুঁজছি এ বি সি ডি, ডি তে পাওয়া যাচ্ছে ফুড হচ্ছে গিয়ে নাউন, তার পূর্বে আছে এনাফ। ওকে, তাহলে এখানে উত্তর হলো এনাফ ফুড। দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা এডেনের মধ্যে পড়লাম যে এনাফটা অ্যাডজেক্টিভের সাথেও বসতে পারে, আবার অ্যাডভার্বের সাথেও বসতে পারে। ওকে, মডিফাই করতে বসতে পারে। তো এখন আমরা একটা প্রবলেম সলভ করি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আমি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, এবং আমার একটু জড়তাও কাজ করছে, বিকজ আমি একটু ঠান্ডা লাগার কারণে একটু জ্বর জ্বর ভাব, এই জন্য পুরা কমফোর্টেবলি আমি ক্লাসটা করতে পারছি না। তো যাই হোক, এখানে বলছে যে কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ওকে দুইটার সাথেই বসতে পারে। তো আমরা খুব ভালো করেই জানি যে এনাফটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটার সাথেই বসতে পারে। যেমন আমরা এক্সাম্পলে তো দেখলাম যে কুল এনাফ, স্লোলি এনাফ। তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে এনাফ বসতে পারে, তাই এটা হচ্ছে উত্তর। এবং এটা সাস্টে 2006-07 সালে এসেছিল খুব সম্ভবত। তখন সাস্টে অপশন থাকতো 4টা, এখন কিন্তু সাস্টে অপশন থাকে 5টা, এই জন্য একটু কনফিউজিং হয় সাস্টের প্রশ্নগুলা। তাহলে আসলে অ্যাডজেক্টিভের জন্য সবচেয়ে ফ্রিকুয়েন্টলি এই 4টা রুলসই কিন্তু রিপিট হয়, এবং আমরা কিন্তু একটা ব্যাপার খেয়াল করে নাই, আমরা 30 মিনিটের মধ্যে মোর দেন 30 প্রশ্ন সলভ করে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে আমাদের 5 নাম্বার জিনিসটা হচ্ছে গিয়ে ভোকাবুলারি এন্ড কলোকেশন। প্রত্যেকটা টপিকের উপর কিছু ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন থাকে এবং কলোকেশন রিলেটেড প্রশ্ন থাকে, যেখানে রুলস গুলা তেমন একটা কাজ করে না, জাস্ট সিম্পলি আমরা ব্যাখ্যা করে করে অর্থ অনুযায়ী এগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো এগুলাতে আমি আর তেমন ব্যাখ্যা করছি না। যেমন হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের কি পাওয়া উচিত, তার পাবলিক সার্ভিসের জন্য কেমন অ্যাক্সেস পাওয়া উচিত, ইকুয়াল অ্যাক্সেস পাওয়া উচিত। এটা আপনার অ্যাডজেক্টিভের যে খুব নলেজ লাগবে তা না, এমনিতেই পারবেন। ঠিক আছে, তারপরেও এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তাই অ্যাডজেক্টিভের টপিকের মধ্যে জিনিসটা নিয়ে আসছে। বাট এটা আসলে অ্যাডজেক্টিভের খুব নলেজ লাগে তা না, অর্থ বুঝলেই পারা যায়। ঠিক আছে, ওয়েল, গুড ভার্সেস ওয়েল, এই ভিডিওটা আমি ক্লাসের পরেই কমেন্টের মধ্যে দিয়ে দিব, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওয়েলটা সাধারণত অ্যাডভার্ব, তবে মানুষের হেলথ কন্ডিশন বর্ণনা করার ক্ষেত্রে ওয়েল ব্যবহার হতে পারে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন হি রাইটস ওয়েল, এখানে ওয়েলটা হলো একটা কি অ্যাডভার্ব, কিন্তু আমি যদি বলি আই অ্যাম নট ইন এ ওয়েল হেলথ কন্ডিশন, তার মানে আমি কিন্তু একটা ভালো হেলথ কন্ডিশনে নাই, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এখানে গুড না বলে ওয়েল বললাম। ওকে, তাহলে এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে। ওয়েলটা কি করতে পারে? ভার্বকে বর্ণনা করতে পারে। যেমন আমি বললাম হি রাইটস ওয়েল, তো রাইটস কে ভালো বললো, ভার্বকে ভালো বললো, এই জন্য সে এখানে কি অ্যাডভার্ব। আবার আমি যখন বললাম হেলথ, হেলথ একটা নাউন, ওয়েল হেলথ, তখন বোঝা গেল যে সে ভার্ব এবং নাউন দুটারেই মডিফাই করতে পারে। ওকে, আচ্ছা, ইট ওয়াজ ভেরি ফানি, এটা খুবই ফানি। দ্যাট আই কুডন্ট স্টপ, কুড নট স্টপ এটা ফ্রেজ একদম মুখস্থ। ওকে, এবং কুডন্ট স্টপ, ক্যান নট স্টপ এর পরে কি হয়? আইএনজি হয়, আইএনজি যুক্ত ভার্ব হয়, লাফিং হয়। জাস্ট কুড স্টপ এর পরে আইএনজি যুক্ত ভার্ব হয়, এটা মনে থাকলেই পারবেন। এটা যতটুকু না অ্যাডজেক্টিভের প্রশ্ন, তার চেয়ে বেশি রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন। ওকে, মাথায় রাখবো, স্টপ এর পরে আইএনজি যুক্ত ভার্ব হয়, কুডন্ট স্টপ এর পরে আইএনজি যুক্ত ভার্ব হয়, আর কোথাও আইএনজি যুক্ত ভার্ব নাই, শুধুমাত্র সি তে আছে লাফিং, তাই হচ্ছে গিয়ে লাফিং। আচ্ছা, ভেরি এবং টু এর মধ্যে পার্থক্য কি? ভেরি আসলে সাধারণত নর্মাল অর্থ দিলেও টুটা অনেকটা নেগেটিভ অর্থ দিয়ে থাকে, কোনো কিছু পারা যাবে না এরকম ব্যাপারটা বোঝায় আর কি। ইউ আর নট টু টল টু রিচ দ্য বুক। ওকে, ইউ আর নট টু টল, এখানে ভেরি বললাম না, তুমি খুব লম্বা নয় যে এই বুকটা তুমি ধরতে পারবা। ঠিক আছে, তো টুটা সাধারণত বাক্যটারে কি করে ফেলে? নেগেটিভ করে ফেলে। ঠিক আছে, তো বলা হচ্ছে যে এই যে ছোট একটা প্রিন্ট, এই প্রিন্টটা আসলে রিড করার জন্য খুবই ছোট। তাহলে যে বাক্যটা যখন নেগেটিভ হয়ে যায়, কোনো কিছু পারা যাবে না, এত মানে কম এরকম বোঝায়, বা এতই এতই বুঝাইতে গিয়ে কোনো কিছু পারা যাবে না এমনটা বোঝায়, তখন আমরা ভেরির পরিবর্তে টু ব্যবহার করি। এবার লাস্ট যে ব্যাপারটা ইম্পর্টেন্ট, আমি চাই না যে আমার ক্লাস খুব লম্বা হোক,
যেহেতু রেকর্ড আছে স্টুডেন্ট চাইলে আবারও দেখে নিতে পারবে। একটু মনে রাখবো আমরা এইভাবে, ওয়ান মানে হচ্ছে একটি, অ্যানাদার মানে হচ্ছে অন্যটি, দ্য আদার মানে হচ্ছে অন্যটি, এটাও অন্যটি। যখন ধরেন জিনিসে আছে মাত্র দুইটা, তখন প্রথমটারে বলবো ওয়ান, আর দ্বিতীয়টারে বলবো দা আদার। ধরেন জিনিস আছে দুইটার বেশি, তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে অ্যানাদার, আর তারপরেরটা হচ্ছে গিয়ে কি, দা আদার। জিনিসটা লেখা আছে একদম, আমি সামারি করি। ধরেন জিনিস আছে আপনার কাছে দুইটা, আপনি দুইটা জিনিসকে বুঝাবেন, প্রথমটারে বলবেন ওয়ান, আর দুই নাম্বারটারে বলবেন কি, দা আদার। ওকে, দুইটা জিনিস বুঝালে এটাই হবে সেকেন্ড। কিন্তু ধরেন আপনার কাছে জিনিস আছে দুইয়ের অধিক, তাহলে প্রথমটা হলো ওয়ান, দুই নাম্বারটা হলো অ্যানাদার, তারপরেরটা হলো গিয়ে কি, দা আদার। তাহলে দেখেন এক্সাম্পলটা কি, ওয়ান ইংলিশ টেস্ট ইজ টফেল অ্যান্ড দা আদার। দেখেন দুইটা ছিল, আমি দুই টেস্টের কথা বলছি, তাহলে টফেল একটা আর একটা হচ্ছে আইএলস, অ্যান্ড দা আদার ইজ আইএলস। দুইটা জিনিস ছিল, প্রথমটা ওয়ান, দুই নাম্বারটা হচ্ছে দা আদার। যখন দুইয়ের অধিক জিনিস থাকবে তখন প্রথমটা হচ্ছে ওয়ান, দুই নাম্বারটা অ্যানাদার, আর সবার শেষেরটা হচ্ছে দা আদার। তাহলে আমি বললাম ওয়ান ইংলিশ টেস্ট ইজ টফেল, another is GRE, and the other is IELTS। মাথায় রাখতে হবে ওয়ান, another, the other, অবশ্যই তারপরে সিঙ্গুলার নাউন বসবে। ওকে, এবার চলুন আমরা একটা এমসিকিউ সলভ করি। ওয়ান বয় ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড ড্যাশ ইজ অনেস্ট। তাইলে দেখেন এখানে কয়টা জিনিস আছে, দুইটা না তিনটা? দুইটা। তাহলে দুইটা হইলে প্রথমটা হচ্ছে গিয়ে ওয়ান, আর দুই নাম্বারটা হচ্ছে দা আদার। তাহলে দেখি দা আদার অপশনের মধ্যে কই আছে, এই তো হচ্ছে গিয়ে কি, দা আদার, এন্ড দ্যাটস ইট। এটাই হলো গিয়ে অ্যান্সার। এখন যদি ধরেন আপনি প্লুরাল জিনিসগুলা, একাধিক জিনিসটা বুঝান, তাইলে প্রথম গুলারে বলবেন কয়েকটা মানে সাম, পরের গুলারে আপনি বলবেন কি, আদার প্লাস ওই প্লুরাল নাউন, ওকে, আদার পিপল এরকম, অথবা আপনি বলবেন কি দা আদার্স, যদি কোনো নাউন ব্যবহার না করে। ওকে, আর যদি দেখেন আপনি অনেকগুলা জিনিসের মধ্যে তুলনা করতেছেন, অর্থাৎ দা রেস্ট যদি আপনি সবার শেষে ব্যবহার করেন, তখন আদার প্লাস প্লুরাল নাউন বা দা আদার্স ব্যবহার না করে আপনি শুধুমাত্র আদার্স ব্যবহার করবেন। এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। সাম অফ দিস টি শার্ট আর রেড। দেখেন প্রথমে সাম ব্যবহার করছি, ওকে। এখন আমি জানি দুইয়ের অধিক বিষয়বস্তুর মধ্যে আমি তুলনা করতেছি, তাইলে তো লাস্টেরটা দা রেস্ট হবে। দা রেস্ট যদি ব্যবহার করি, তখন আদার বা দা আদার্স ব্যবহার না করে শুধু আদার্স ব্যবহার করতে হয়। আর এই ছিল অল, সবকিছু অ্যাডজেক্টিভের উপর। আমি ডিগ্রিটা পড়াই নাই, অনেকেই কিন্তু আবার অ্যাডজেক্টিভের সাথে ডিগ্রির ব্যবহারটা করেন। তা আমি শেয়ারিংটা স্টপ দিয়ে দিচ্ছি, স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি আমি। তো আমি আমার জায়গাতে ফিরে আসলাম। সো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, লিভ করার কোনো দরকার নাই, ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছি। অনেকক্ষণ ধরে সম্পূর্ণ ক্লাসটা আপনারা এখানের মধ্যে দেখলেন। তো দেখেন আমরা কিন্তু আমি যদি লাইভের সময়টা কাউন্ট করি, মাত্র 41 মিনিট সময়। সেই 41 মিনিট সময়ে আমরা এমসিকিউ সলভ করলাম 31টার উপরে, 31টা বা মোরলেস 25টার উপরে এমসিকিউ সলভ করলাম। এই 25টা এমসিকিউ সলভ করতে গিয়ে যতগুলা রুলস এর প্রয়োজন আমরা বললাম, বুঝালাম। আমি একটু দ্রুত যাচ্ছি, দ্রুত যাওয়ার পিছনে কারণ হচ্ছে যেহেতু এটা রেকর্ডেড থাকবে, আপনি চাইলে আবারও দেখে নিতে পারবেন। এবং আপনারা কিন্তু খুবই স্মার্ট, হ্যাঁ, খুব সুন্দর করে খুব দ্রুত কিন্তু উত্তর দিতে পেরেছেন, এবং অসংখ্য কমেন্টস এখানের মধ্যে ছিল, অসংখ্য শেয়ারস এখানের মধ্যে ছিল। তার মানে লাইভ ক্লাসটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ছিল, ইন্টারঅ্যাক্টিভ ছিল। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম ভাই। হ্যাঁ, আচ্ছা। তো অনেকেই এখানের মধ্যে অনেক জায়গা থেকে জয়েন করা, এবং আমি অসুস্থ থাকার পরেও আমি একবার কমিটমেন্ট দিয়েছিলাম, অনেকগুলা মানে অনেক সময় থাকে তো কোচিং এর শীট গুলা বা নিজের লেকচার ম্যাটেরিয়াল গুলা পড়ানোর পরে বিগত সালের প্রবলেম গুলো আসলে সলভ করার টাইম পাই না। তো আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি শনিবারে একটা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনাদের পার্টিসিপেশনের কারণে আমি খুবই উৎসাহিত ছিলাম, এবং সেই জন্য আমি জানতাম না যে আমি পুরো ক্লাসটা শেষ করতে পারবো কিনা। আমার গলায় সামান্য পেন করছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরেও আমি ক্লাসটা আপনাদের করালাম, এবং আমি ক্লাসটা শেষ করতে পেরেছি আপনাদের এই রকম পার্টিসিপেশনের কারণে। এবং আমার আসলে অনেক ভালো লাগলো ক্লাসটা করিয়ে। বিভিন্ন মানুষ যারা আমাকে রিচ করতে পারছে না, আমার ক্লাসটা পাচ্ছে না, তাদেরকে ক্লাস করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দেয়া, সো এগুলা তো আমার জন্য অনেক ভালো একটা ব্যাপার, অনেক ভালো লাগার একটা জায়গা। তো ইনশাল্লাহ আমি কমিটমেন্ট দিচ্ছি, আমি চেষ্টা করব প্রত্যেক শনিবারে 8টার সময়, যতদিন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চলবে ততদিন আপনাদেরকে হেল্প করে যাওয়া। আর ইউটিউবে তো আমার চ্যানেল গুলা দেখবেন, আমার মানে ইয়াতেও নতুন নতুন ভিডিওস গুলো আসবে। এই পেজটা আপনারা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অন্যকে রিকমেন্ড করবেন।
হ্যাঁ, আমিও সবার সুস্থতার জন্য দোয়া করছি। এই পরিস্থিতিতে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।